আমাদের আপনাদের ডেমোক্রেসির সার্বিক প্রতি তারা ব্যবস্থাপনা নিয়ে আপনারা একটা রেসপেক্ট দেখাচ্ছেন। সো আমি এখন পর্যন্ত সার্বিক ব্যবস্থা নিয়ে হ্যাপি, সব মিলিয়ে হ্যাপি। কিন্তু আমার মূল হ্যাপিনেসটা তৈরি হবে ভোটটা যখন ফেস্টিভ ভাবে শেষ হবে তখন 2026-এর যে নির্বাচন সেটির সার্বিক ব্যবস্থাপনা আসলে কেমন এবং পরবর্তী প্রজন্মের যারা আসবে তারা এই নির্বাচনকে কিভাবে আসলে মূল্যায়ন করবে? জি, ধন্যবাদ। যে ভাই প্রশ্ন করেছেন ওনাকে ধন্যবাদ এই বিবেচনায় যে উনি একটা সাধারণত ইলেকশনের মানদণ্ড প্রস্তুতি এসব নিয়ে অনেক প্রশ্ন হয়, কিন্তু ভবিষ্যৎ প্রজন্মে ভোট থেকে কি শিখবে এটা খুব ভালো প্রশ্ন আমার বিবেচনায়। বিকজ আমরা তো এবার মানে আমার তো মনে হয় এবার বিপুল সংখ্যক ভোটার ভুলে গেছেন যে কিভাবে ভোটের ব্যালটটা ভাঁজ করতে হয়। কেন মনে হচ্ছে? হ্যাঁ, আমি কয়েকজনের সঙ্গে কথা বলেছি, ইয়াং ভোটার, যে ব্যালট কিভাবে ভাঁজ করতে হয় জানি কিনা। কেন ব্যালট সিল মারবো ভাঁজ করে? না, ব্যালট ভাঁজ করার তো একটা নিয়ম আছে। তো সুতরাং এই যে দীর্ঘদিন ভোটের চর্চা না থাকলে যেটা হয় সেটা হচ্ছে যে আপনি ভোটাররা ভুলে যায়। আপনি একবার চিন্তা করুন না, 2008 সালের নির্বাচনে যেই ছেলেটির বা যেই মেয়েটির বয়স ছিল 17 বছর, তার বয়স এখন কত? 34 বছর বয়স হয়ে গেছে, তাই না? তার মানে এই সময়কালে তার কতবার ভোট দেওয়ার কথা ছিল? আমরা এই কতবার যখন বলি তখন শুধুমাত্র জাতীয় নির্বাচনগুলিকে বলি, এর বাহিরে তো দেশ জুড়ে অসংখ্য নির্বাচন হয়, তাই না? স্থানীয় সরকারের অনেকগুলি বডিতে নির্বাচন হয়। তার মানে মানুষ দীর্ঘদিন থেকে এই যে নির্বাচনের কালচার থেকে দূরে। আসলে নির্বাচন, হ্যাঁ দেশে নির্বাচন হয়েছে, শুনেছি, দেখেছি যে ভোট হচ্ছে। সো ওই জায়গা থেকে আমি এতটুকু বলতে পারি যে এবারের নির্বাচন নিয়ে ইতিমধ্যে মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে, এটা দেখা যাচ্ছে। ইভেন আপনি যদি অন্তত আজকের দিনে যদি খেয়াল করেন, ঢাকা শহর মানে বেশ ফাঁকা ফাঁকা মনে হচ্ছে। সো হ্যাঁ, আমার মনে হচ্ছে মানুষ নির্বাচনটাকে একটা ফেস্টিভ মুডে নেওয়ার জন্য যে ধরনের করা দরকার, মানুষ অলরেডি তার যেখানে ভোটার সেখানে যাচ্ছেন, ভোট দিবেন। তো এটা তো পরবর্তী প্রজন্মের কাছে একটা শিক্ষণীয় ব্যাপার থাকবে যে ভোট নিয়ে কি হতে পারে। এবারের নির্বাচনে ক্যাম্পেইনে বলেন, এবারের নির্বাচনে কিছু কিছু প্রার্থীর ক্যাম্পেইনের প্রক্রিয়ায় বলেন, এবারের নির্বাচনে রাজনৈতিক দলের নেতৃবৃন্দের এখন পর্যন্ত যদি আচরণের দিক থেকে বলেন, এর অনেক কিছু আমার জন্য শিক্ষণীয়। ভোটের আগামী প্রজন্মের জন্য তো বটেই, শিক্ষণীয় হবেই। ধরুন আপনি একদম যদি মেজর 2 পলিটিক্যাল ক্যাম্প বলেন, ওনারা প্রতিনিয়তই জনসভা দিচ্ছেন, বড় বড় জনসভা, খুব আকর্ষণীয় জনসভায় এখন মানে অনেকটা হয় না যে আপনি অনেক সময় হয় না যে আপনি কস্টিউমও দেখেন, কেমন কস্টিউম। এবার জনসভায় স্টেজটাকেও মানুষ ফলো করছে, স্টেজটা কেমন হচ্ছে, কোনটা সুন্দর হচ্ছে। সো এগুলিতে একটা মাত্রা যোগ করেছে, অর্থাৎ উৎসব বলতে আমরা যা বুঝি নির্বাচন যে উৎসব, সেটি এবার উনি নির্বাচনের যে মানদণ্ড নিয়ে কথা বলছে, মানদণ্ডের ক্ষেত্রে আমি বলতে পারি যে ইন দ্য মিন টাইম প্রায় 5 শতাধিক বিভিন্ন বিদেশি পর্যবেক্ষক সংস্থা এবং সাংবাদিক তারা ব্যাপক আগ্রহ নিয়ে দেশে এসেছে। গত 3টি নির্বাচনে ওই অর্থে কোনো বিদেশি পর্যবেক্ষক আসেনি। এবার ইউরোপীয় ইউনিয়ন তার ফুল টিম পাঠিয়েছে, ইতিমধ্যে তারা ঢাকায় আছে। সুতরাং এই সমস্ত জায়গা থেকে আমরা বুঝতে পারছি আমাদের ডেমোক্রেসির প্রতি তারা একটা রেসপেক্ট দেখাচ্ছেন। সো আমি এখন পর্যন্ত সার্বিক ব্যবস্থা নিয়ে হ্যাপি, সব মিলিয়ে হ্যাপি। কিন্তু আমার মূল হ্যাপিনেসটা তৈরি হবে ভোটটা যখন ফেস্টিভ ভাবে শেষ হবে তখন। আর উনি আরেকটা প্রশ্ন আমাকে ব্যক্তিগতভাবে করেছেন যে আপনি আপনার পেশায় ফিরে যেতে আসলে কতটা সময় লাগে? ভাই, আমি যেহেতু এখন এই পদে আছি, আমি এখনো কোথাও চাকরি খুঁজছি না, তাহলে একটা ইনফ্লুয়েন্স হয়ে যেতে পারে যে এই পদে থেকে চাকরি খোঁজা, এই জন্য খুঁজছি না। আমার চাকরিটা শেষ হয়ে যাবে হয়তো, আমি আশা করি 12 তারিখ নির্বাচন থেকে শুরু করে সর্বোচ্চ যদি নতুন সরকার দায়িত্ব নিতে সময় লাগে সেটা 15, 16, 17 তারিখ লাগতে পারে। এরপরে আমি আমার নতুন চাকরি খোঁজা শুরু করব। আমি আপনাকে সেই নজরে রাখবে যে আপনি আসলে কোথায় যুক্ত হচ্ছেন।